আমাদের বহুল আলোচিত বিষয়ের উপর একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান চলমান বিষয়ের পর্যালোচনা। আমাদের আজকের বিশেষ অতিথি ল ভ্যালি সলিসিটর ফার্মের ডিরেক্টর ব্যারিস্টার মঞ্জুরুল ইসলাম। তো দর্শক, আমরা তার মুখ থেকে শুনব আজকের বিশেষ আলোচনা, বাংলাদেশ ও তার 53 বছরের পথ চলা। আপনাদের এই প্ল্যাটফর্মে, রাজনীতি প্ল্যাটফর্মে আমাকে আবার মত প্রকাশ করার জন্য, আবার এই যে আলোচনা করার জন্য দাওয়াত দিয়ে এনে আমাকে যে আজকে সুযোগ করে দিলেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমার এই আলোচনার ভিত্তিতে আমার দর্শকরা উপকৃত হবে। সাম্প্রতিক সময়ে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রে তথাকথিত কিছু বুদ্ধিজীবীরা বিভিন্ন ধরনের মত প্রকাশ করেন, যেটা আমাদের দেশের অনেকটাই স্বার্থের বিরুদ্ধে যায়। যেমন তারা সম্প্রতি বলেছে বাংলাদেশ গত 53 বছরে কিছুই করতে পারেনি। আপনি কি মনে করেন, আসলে কি বাংলাদেশ গত 53 বছরে কিছুই করতে পারেনি? আপনার দৃষ্টিভঙ্গির আলোকে আমরা জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আমার যে দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে আপনি যে কথাটি বলেছেন যে আমাদের এক শ্রেণীর সো-কল্ড বুদ্ধিজীবী আজকাল বলছে যে আমরা 71-এ পারিনি, একটা বিপ্লব করেছি, একটা স্বাধীনতা যুদ্ধ করেছি, 9 মাস যুদ্ধ হয়েছে, 30 লাখ মানুষ জীবন দিয়েছে, 2.5 লক্ষ মা-বোন ইজ্জত দিয়েছে, দেশের 7.5 কোটি মানুষ সাফার করেছে, তবু আমরা কিছু নাকি করতে পারিনি। তারপর আবার 90-এর গণ আন্দোলন, এটার সফলতার পরও আমরা কিছু করতে পারিনি। এখন বলছে তারা নাকি আরেকটা বিপ্লব করেছে, সেই বিপ্লবও কিছু হবে কিনা এটা নিয়ে তারা সন্দিহান। তা আমি এই বিষয়টাকে একটু ভিন্নভাবে দেখতে চাই। আপনারা যদি দেখেন যে বাংলাদেশ যে দেশটা, এই দেশে আমার দাদা ছিলেন ইন্ডিয়ান, আমার বাবা ছিলেন পাকিস্তানি, আর আমি বাংলাদেশি। কিভাবে? আমার দাদার যখন জন্ম হয়, আমার দাদা ইন্ডিয়ান নাগরিক ছিলেন। তখন ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ তিনটা মিলে একটা রাষ্ট্র ছিল, সে রাষ্ট্রটার নাম ছিল ভারতবর্ষ। তারপর আমার বাবা যখন বড় হন, তারা মুক্তিযুদ্ধের পর তারা একটা দেশ নিয়ে আসলেন, সে দেশটা হলো বাংলাদেশ। কিন্তু এর আগে তারা ছিলেন পাকিস্তান, আর আমি, আমার সন্তানরা বাংলাদেশ। তাহলে দেখেন এই যে তিনটা প্রজন্ম, দাদা পাকিস্তান, দাদা ইন্ডিয়ান, বাবা পাকিস্তান, সন্তান বাংলাদেশ, তিনটা দেশ। আর আমার চাচা হচ্ছে আফগানিস্তান, আর আমার জেঠা হচ্ছে মায়ানমার। এই যে 5টা দেশ বললাম, কেন চাচা, জেঠা, মামা, খালু দিয়ে আমি বলছি যে আমাদের যে এই রাষ্ট্রগুলার বন্ধন, এই রাষ্ট্রগুলার ইতিহাস, ঐতিহ্য, হেরিটেজ প্রায় একই সূত্রে গাঁথা। এই রাষ্ট্রগুলা জন্মের দিক থেকে যদি ধরেন, ব্রিটিশ কলোনি থেকে মুক্তি পাওয়ার পর স্বাধীন রাষ্ট্র হওয়ার যে সময়সীমা, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হলো, অথচ এই বার্মা, এই পাকিস্তান, এই ইন্ডিয়া তারা কিন্তু 47 সাল বা তারও পূর্বে স্বাধীনতা লাভ করেছে। তার মানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াতে যে 5টি দেশের কথা বলছি, তার সাথে যদি আপনি ভুটান এবং নেপালকেও অ্যাড করেন, তাইলে হয় 60টি দেশ। এই 60টি দেশ কানেক্টেড। শ্রীলঙ্কা একটু দূরে, এটা দ্বীপ। এই 60টি দেশ কিন্তু কানেক্টেড। এই 60টি দেশের মধ্যে আপনি যদি দেখেন যে আমরা যে বলছেন ওনারা যে বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশ কিছু করেনি, আপনি একটু যাচাই করেন তো, তথ্য ইনফরমেশনগুলো নেন তো, যে বাংলাদেশের যে মানুষ, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় আজকে কত? বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2750 উপরে, অর্থাৎ $2750 পার ক্যাপিটা। আর ভারতের $2650, পাকিস্তানের $1400+, আফগানিস্তানের $600+, মিয়ানমারের $600+। তার মানে আপনি ইজিলি বুঝতে পারছেন, এই হিসাবটা তো আমরা করি না, এই হিসাবটা করে ওয়ার্ল্ড ব্যাংক। এই ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব মতে যে 5টি দেশ বললাম, এর সাথে যদি নেপাল, ভুটানকেও ধরেন 60টি দেশ, এই 60টি দেশের মধ্যে সবচাইতে বেশি মাথাপিছু আয়ের দেশ হচ্ছে বাংলাদেশ। তার মানে অর্থনৈতিক দিক থেকে যদি আপনি বলেন যে আমরা কিছু করেছি কিনা, আপনি তো ব্রিটেনের সাথে, আমেরিকার সাথে বাংলাদেশকে তুলনা দিবেন না, আপনি বাংলাদেশকে তুলনা দিবেন আপনার চাচা, জেঠা, বাপ, দাদা এবং প্রতিবেশীর সাথে। তো সেই হিসাবে বাংলাদেশ কিন্তু
অন্য সবগুলা দেশের চাইতে যে দেশগুলোর নাম বললাম আমরা নাম্বার 1। 2 নম্বরে আসেন মানুষ কতদিন বাঁচে। এটা ডিপেন্ড করে সে যে সার্কামস্ট্যান্সে তার যে শিক্ষা, তার যে চিকিৎসা ব্যবস্থা, তার যে জীবনধারা, এটার উপরে ডিপেন্ড করে কিন্তু মানুষের গড় আয়ু নির্ধারিত হয়। যেমন ব্রিটেনে 80-র উপরে গড় আয়ু, কিন্তু বাংলাদেশে 53 বছর, 54 বছর, 55 বছর ছিল একটা সময়। এখন বাংলাদেশের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুসারে 2022-এ বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 73 বছর। এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে যে কটি দেশ আছে, বাংলাদেশের চাইতে বেশি গড় আয়ু আর কোনো দেশে নাই। তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষের যে জীবন মান, দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের 30-40 বছর আগে স্বাধীন হওয়া দেশেরও আমাদের সমান মান অর্জন করতে পারেনি। তারপরে আসেন যে স্কুল গোয়িং বাচ্চা, অর্থাৎ 100টা বাচ্চা যদি জন্মগ্রহণ করে, এই বাচ্চাদের মধ্যে কতটি বাচ্চা স্কুলে যায়? ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং আফগানিস্তান, মায়ানমার যদি আপনি হিসাব করেন, তাদের কারোই 60% উপরে বাচ্চা স্কুলে যাওয়ার রেকর্ড নেই। বর্তমানে বাংলাদেশে স্কুল গোয়িং বাচ্চার সংখ্যা হচ্ছে 100%। তার মানে কি দাঁড়ালো? আমরা প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে পেরেছি। বস্তির ছেলেবেলেরাও স্কুলে যায়। কেন যায়? স্কুল 300 টাকা করে ভাতা দেয়। এই একটা দেশ, যে দেশ ইনক্লুসিভ এডুকেশনের জন্য, হ্যাঁ আমাদের শিক্ষার যে গুণগত মান সেটা নিয়ে প্রশ্ন আছে, সেটা আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, কিন্তু আমাদের ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থা, যে সব মানুষকে স্কুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দক্ষিণ পূর্ব এশিয়াতে সবাইকে ছেড়ে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দান করেছি। তারপরে আসেন আমাদের যে রিজার্ভ, আমাদের যে ফান্ড, আপনি দেখেন পাকিস্তানের রিজার্ভের পরিমাণ হচ্ছে $6 বিলিয়ন, তাও তাদের নিজের ছিল না। পাকিস্তান সৌদি আরব এবং দুবাইয়ের কাছ থেকে এই টাকাটা ধার করে এনে তাদের ট্রেজারিতে রেখে তারা তাদের এই 6 বিলিয়ন তাদের মানে দেখানো হয়েছে আর কি, তাদের রিজার্ভ। অন্যদিকে মায়ানমার, আফগানিস্তান এবং নেপাল, ভুটান, ওদের কারোই 10 বিলিয়নও তাদের রিজার্ভের পরিমাণ নেই। আর আমাদের এই অবৈধ সরকার এখন যারা আছে, তাদের হিসাব মতো বাংলাদেশের রিজার্ভের পরিমাণ হচ্ছে $20 বিলিয়ন। একটা সময় 48 পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। তাহলে আপনি দেখেন যে বাংলাদেশ রিজার্ভের দিক থেকে দক্ষিণ পূর্ব এশিয়াতে, ভারত যেহেতু দেশ বড়, অর্থনীতি বড়, রিজার্ভ আমাদের চেয়ে বেশি, কিন্তু ভারতকে বাদ দিলে আমাদের সাথে তুলনা করার মতো আর একটি দেশও নেই, যদিও আমরা নবীনতম। তারপরে আপনি আসেন যে আমাদের যে অর্থনীতিটা, আমাদের যে অর্থনীতিতে আমদানি এবং রপ্তানিতে আমরা কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং রপ্তানিতে পৃথিবীতে নাম্বার 1 চায়না, তারপর হচ্ছে আমরা নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে যায়া ভিয়েতনাম। তার মানে হচ্ছে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এর মতো একটা মানে শিল্পেও আমরা এগিয়ে গিয়েছি। আপনি জানেন 7.5 কোটি বাঙালি ছিল 1971 সালে। 7.5 কোটি বাঙালি কিন্তু খেতে পেত না, কারণ আমাদের খাদ্য উৎপাদন সেই পরিমাণে ছিল না। কিন্তু এই শেখ হাসিনার যোগে এসে 7.5 কোটি মানুষের জায়গায় আমাদের এখন 17 কোটি বা 18 কোটি মানুষ। আমাদের কিন্তু খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ। প্রতি বছর আমাদের দেশে যে পরিমাণ মৎস্য উৎপাদন হয়, পৃথিবীতে আমরা 7ম বা 5ম। তাহলে দেখেন এই যে আমাদের এই প্রোডাকশন, এটা তো অটোমেটিক এমনি এমনি হয়ে যায়নি, এটা আমাদেরকে করতে হয়েছে। তারপরে আপনি যদি দেখেন যে আমাদের দেশে বিদ্যুতায়ন, দক্ষিণ এশিয়াতে এমন কোনো একটি দেশও নাই যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারছে। বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যে দেশে প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছিয়ে দিতে পেরেছি। তার মানে আপনি এত কিছু দেখে, আমরা রকুনুজ্জামান দাদাভাইয়ের একটা গল্প শুনেছিলাম, মানে হাসি নামে একটা কবিতা। তো বলে যে এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। কথাটা উনি যোগ করে বললেও আপনি দেখেন এত কিছু দেখার পরও যারা বলে যে বাংলাদেশে গত 50 বছর 53 বছরে কিছু হয়নি, তারা মূর্খ, তারা দান্দাবাজ, তারা বদ্ধজীবী, বুদ্ধিজীবী নয়, এবং তাদের রাজনৈতিক কিছু স্বার্থ হাসিলের জন্য এইসব কথা তারা বলে থাকে। এবং আপনি যদি দেখেন যে এই বাংলাদেশ বছরে 3-4 মাস আমরা এই বাংলাদেশ পানির নিচে থাকে, 3 ভাগের 1 ভাগ
জায়গা বাংলাদেশের পানির নিচে থাকে। দক্ষিণ পূর্ব এশিয়াতে এরকম বন্যা, গেল বছর বন্যা হলো, এই বছরে খরা, বাংলাদেশে কিন্তু এটা আছে। সাইক্লোন সেন্টারে মানুষ কতবার যাচ্ছে, একবার আছে আইলা, এরকম ঘূর্ণিঝড়গুলো আমাদের দেশে, হারিকেন, সাইক্লোন আসছে, তারপরেও কিন্তু মানুষ আবার শুরু করছে। সেখান থেকে দেখেন বাংলাদেশের 53 বছরে কয়টা সরকার গিয়েছে, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, কোয়ালিশন সরকার, এই এরশাদের সরকার, এরকমভাবে বেশ কটা সরকার বাংলাদেশে পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমাদের গণতান্ত্রিক যে ঐতিহ্য, হেরিটেজ, এটা আমরা কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারি নাই, আমরা যাব। তারপরে দেখেন আমি যেটা বলছিলাম যে সরকারের যে কাঠামোগত কিছু প্রবলেম আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা এই জায়গায় আমরা ভালো করতে পারিনি। হ্যাঁ, আমাদের সব জায়গায় ভালো করতে পারবে এমন তো কোনো কথা নেই, আমরা ভবিষ্যতে করব। আমাদের যে দিন আসছে সেদিনে আমরা আরও উন্নত করব। তারপরে দেখেন আগে আমাদের এসব বুদ্ধিজীবী বলতো কি জানেন, আমরা যখন উন্নয়নের কথা বলতাম, আমরা যখন পদ্মা সেতুর কথা বলতাম, আমরা যখন মেট্রো রেলের কথা বলতাম, আমরা যখন ঢাকা চট্টগ্রাম 8 লেনের কথা বলতাম, আমরা যখন ঢাকা কক্সবাজার রেল লাইনের কথা বলতাম, আমরা যখন আন্ডার পাস টানেলের কথা বলতাম, উন্নয়নের কথা বলতাম, ঢাকার অসংখ্য ফ্লাইওভারের কথা বলতাম, তখন তারা কি বলতো জানেন, বলতো যে এটা তো এমনিতেই হবে, এটা এমনিতেই সময়ের তালে তালে হবে। এবং দেখেন প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল ফোন এবং প্রত্যেকটা আনাচে কানাচে বাংলাদেশের ইন্টারনেট কমিউনিকেশন কানেক্টিভিটি, প্রত্যেকটা মানুষ কানেক্টেড। তখন সেটা বলতো। আর এখন কি বলে, এখন বলে 53 বছরে কিছুই হয়নি। এই যে মনে করেন যদি কিছুই না হয়, আমাদের যে সাবকন্টিনেন্টাল অন্য যে রাষ্ট্রগুলোর নাম বললাম, তাদের দেশে কেন অটোমেটিক হয় না? তাদের দেশে হয় না কেন? আপনি দেখেন আমাদের জনশক্তি পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে, এগুলো কি এমনি এমনি চলে যাচ্ছে? রাষ্ট্র কাজ করছে, সেই জন্য মানুষ বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছে। বিদেশে যাইতে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা লাগে। মানুষের যে অর্থনীতিকে স্বাবলম্বী, স্বয়ংসম্পূর্ণতা, মানুষের হাতে এই যে টাকাটা আছে, সেই জন্যই তো সবাই দেশে যেতে পারছে। তাই বলবো যে বাংলাদেশ 53 বছরে যেখানে গেছে, দক্ষিণ পূর্ব এশিয়াতে আর কোনো দেশ 53 বছরে এতটুকু যেতে পারেনি। আমরা সবার চাইতে বেশি গিয়েছি, এবং যারা এইসব কথা বলছে, আমরা একদিন তাদেরকে দেখিয়ে দেব বাংলাদেশ আরও কত কিছু করতে পারে। হ্যাঁ, তারপরে আপনি দেখেন যে আমাদের বাংলাদেশ আগে ছিল কি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, অর্থাৎ স্বল্পোন্নত দেশ। এই স্বল্পোন্নত দেশকে সবাই আগে রিলিফ দিত, ভিক্ষা দিত, মানে বাঙালি ভিক্ষুকের জাতি ছিল। এবং মিডল ইস্টে গেলে কি বলতো জানেন, যে মেসকিন। সেই মেসকিন বাংলাদেশ শেখ হাসিনার গত 10 বছরে কোনো রিলিফ সাহায্যই নিয়ে নেই। আমাদের বন্যা হয়, আমাদের আইলা হয়, ঘূর্ণিঝড় হয়, হারিকেন হয়, সিডর হয়, আমরা কিন্তু কারো কাছ থেকে কিন্তু ওই রিলিফ নেওয়ার কালচার থেকে বেরিয়ে এসেছি। আগে আমাদেরকে বিভিন্ন রাষ্ট্র, দাতা সংস্থা আমাদেরকে কি দিত, সাহায্য দিত। এখন কিন্তু আমাদের দেশে ইনভেস্ট করতে আসে, আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছি। প্রত্যেকটা থানায় থানায়, উপজেলায় উপজেলায় আমরা বিনিয়োগ করার মতো ইপিজেড করেছি, যে ইপিজেডে এখন বিদেশিরা এসে বিনিয়োগ করে। আপনি দেখেন বাংলাদেশে 53 বছরের ভেতরে আমাদের অনেক সরকার গেছে। শেখ হাসিনার আগে কোনো সরকার বার্মার কাছে আমাদের 1,51,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বার্মার দখলে ছিল। আমরা 14 সালে আমরা নেদারল্যান্ডে আমরা একটি আরবিট্রেশনে গিয়েছি। বার্মার সাথে আমরা ডিপ্লোম্যাটিক আলোচনার ভিত্তিতে ওখানে আমরা 1,31,000 সমুদ্র সীমার অধিকার আমরা আদায় করে নিয়েছি। ভারতের সাথে আমাদের বেরুবাড়ি, আঙ্গুরপোতা, দহগ্রাম সহ ছিটমহল নিয়ে আমাদের বিশাল সমস্যা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেটার সমাধান করেছি। গঙ্গার নিচে দিয়ে পানি প্রবাহিত হতো না, আপনারা জানেন হার্ডেন ব্রিজের নিচ দিয়া ট্রাক চলতো। সেই জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে আপনার গঙ্গার পানি চুক্তি করলো, করার পরে গঙ্গায় পানি আসলো, সেই পানি দিয়ে ইরিগেশন হলো, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলাম। আমাদের পার্বত্য চট্টগ্রাম আপনি জানেন 1977 সাল থেকে যুদ্ধ চলছিল, যুদ্ধ আর থামছিল না। বাংলাদেশের মানুষ হয়েও আমরা পার্বত্য চট্টগ্রামে যেতে পারলাম না। তারপরে 98 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পার্বত্য চট্টগ্রামের সাথে একটি শান্তি চুক্তি করলেন। সেই শান্তি চুক্তি করে পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরিয়ে আনলেন। আমরা মানুষ পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি যেতে পারলাম।
তাহলে আপনি দেখেন যে আমাদের যে বাংলাদেশ এই 53 বছরের ভেতরে ছোট একটা দেশ, এত বেশি মানুষ, প্রত্যেক বর্গ কিলোমিটারে 1200 লোকের মতো মানুষ বাস করে, মানুষের মাথা মানুষ খাওয়া একটা দেশে এর চাইতে ভালো কিছু করা কার পক্ষে সম্ভব ছিল? ইন্ডিয়ার পক্ষে, শ্রীলঙ্কার পক্ষে, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান অথবা মিয়ানমার? কারো পক্ষেই সম্ভব ছিল না। আমরাই সেটা পেরেছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু বাংলাদেশে এই বিপ্লবটা হয়েছে। আমরা খাদ্যে আজকে স্বয়ংসম্পূর্ণ। আগে আমাদেরকে মানুষ খাদ্য ভিক্ষা দিত, এখন তো আমাদের আর ভিক্ষা লাগে না। আমরা আপনারা জানেন যে আমরা শ্রীলঙ্কাকে তাদের রিজার্ভ রিপেয়ার করার জন্য আমরা 500 মিলিয়ন তাদেরকে দাঁত দিয়েছি ডলার। কেন? যে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের কাছাকাছি দেশ, আমরা তাদেরকে হেল্প করেছি। এখন দেখেন ভারতের সাথে আমাদের সম্পর্ক, শ্রীলঙ্কার সাথে আমাদের সম্পর্ক, নেপাল, ভুটান, আফগানিস্তানের সাথে আমাদের সম্পর্ক সবার সাথে ভালো, শুধু পাকিস্তানের সাথে ভালো নাই। কারণ পাকিস্তান আমার দেশের 30 লক্ষ মানুষকে হত্যা করার দায় কোনোদিন তারা ক্ষমা প্রার্থনা করেনি। তাদের সাথে আজকের যে সরকার, আজকের যে বুদ্ধিজীবী, তারা এখন নতুন করে শিখবেন শুরু করেছে। তার মানে কি ইতিহাসের চাকাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে ভিন্ন খাতে, উল্টো রথে। কিন্তু বাংলাদেশের মানুষ